ডাক্তার রুহিকে দেখে বলল, নাও শি ইজ ফাইন। একটু মানসিক চাপের জন্য জ্ঞান হারিয়েছে। সিরহান তার কথাগুলো শুনে বলল, জ্ঞান কখন ফিরবে? এই তো কিছুক্ষণের মধ্যে ফিরে যাবে। আমি যা যা ঔষধ দিচ্ছি তা এনে খাওয়াবেন। উনি একটু দুর্বল। ওকে ডাক্তার। বাই দ্য ওয়ে, হু ইজ শি? শি ইজ মাই ওয়াইফ। হোয়াট? কিন্তু উনি এত চিন্তায় কেন? আপনি আপনার স্ত্রীর খবরটুকু রাখতে পারেন না? এতটাই ব্যস্ত আপনি? সরি ডক্টর। ওকে, এরপর থেকে দেখে রাখবেন। তারপর বলে চলে যেতে যেতে নিজে নিজে বলল, কি দিনকাল পড়ল। মানুষ টাকার পিছনে ছুটতে ছুটতে নিজের লাইফ পার্টনারের খবর রাখতে পারে না। সিরহান তার কথাগুলো শুনল কিন্তু কিছু বলল না। সিরহান রুহির দিকে তাকিয়ে আছে। তার এখনও বিশ্বাস হচ্ছে না রুহি তার সামনে আছে। অফিসের কাউকেই এই রুমে আসতে দেয়নি। যা কিছু হ্যান্ডেল করার আসিফে সামলে নেবে। আজকে রুহির থেকে সব প্রশ্নের উত্তর না নিয়ে কোথাও ছাড়ছে না ওকে। সিরহান খুব গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, যেন পলক ফেললেই রুহি উধাও হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর রুহি টিপটিপ করে চোখ খুলল। প্রথমে আশেপাশে তাকিয়ে কিছু না বুঝলেও একটু পর সব মনে পড়ল। তখন লাফ দিয়ে উঠল। সিরহানকে পাশে দেখতেই দৌড়ে চলে যেতে শুরু করলো। সিরহানও তাড়াতাড়ি এসে পিছন থেকে হাত টান দিয়ে দেয়ালের সাথে রুহিকে চেপে ধরল। দুজনের মধ্যে হয়তো মাইক্রো সেন্টিমিটার দূরত্ব। রুহির কপালে সিরহানের নিজের কপাল ঠেকে রাখল। দুজনে চোখ বন্ধ করে শ্বাস নিতে থাকে। একে অন্যের মুখের ওপর তাদের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। এমন সিচুয়েশনে রুহির ভীষণ কান্না পাচ্ছে। সে কিছুতেই সিরহানের মুখোমুখি হতে চায়নি, কিন্তু ভাগ্যের জোরে হয়ে গেছে। রুহি অনেক কষ্টে নিজের কান্না আটকে রেখেছে। সিরহানের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু তাতে বিশেষ কিছু হচ্ছে না। সিরহানের পুরুষালী শক্তির কাছে হার মেনেই নিল। তারপর নিজেই শান্ত হয়ে গেল। সিরহান তার কানের কাছে মুখ নিয়ে বলল, ব্যাস এইটুকুতেই সব হম্বিতম্বি শেষ? সিরহানের এই ঠান্ডা মাথার কথাতে রুহির হাড় হিমহর পালা। ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এতদিন পরে দেখা হয়ে নিজের স্বামীর সামনে দুর্বলতা প্রকাশ করতে চায়নি, কিন্তু নিজেকে ধরে রাখতেও পারেনি। ভাঙা কণ্ঠে বলল, আমাকে যেতে দিন প্লিজ। আমি আর কোনোদিনও আপনার সামনে আসব না। রুহির এমন কথায় সিরহানের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ল। তার সেসব রুহির চুলের মধ্যেই মিলিয়ে গেল। সিরহানও তার দুর্বলতা রুহিকে দেখাতে চায় না। শত হলেও পুরুষ তো। কিছুক্ষণ নীরব থেকে প্রশ্ন করল, আমার বেবি কোথায়? আমি তাকে দেখতে চাই। না, আপনি কখনো তাকে পাবেন না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনার থেকে ওকে দূরে রাখার। এত বছর আপনি ওর কাছে বিজি মানুষ ছিলেন, যে পরিবার রেখে বিদেশে থাকে। সারা জীবন তাই থাকবে। আপনার বা আপনার পরিবারের ছায়া আমি ওর উপর পড়তে দেব না। রুহির গলা থেকে মুখ তুলে রুহির দিকে তাকায়। চোখ মুখে আগুন জ্বলছে সিরহানের। রুহি তাকে এমন দেখে ভয় পায়, কিন্তু প্রকাশ করে না। তোমার সাহস খুব বেড়েছে, তাই না? আমাকে আমার বেবির থেকে আলাদা করতে চাইছ? দরকার পড়লে আমি আমার বেবিকে ফিরে পাওয়ার জন্য তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। তোমাকে জেলের ভাত খাওয়াবো। তারপরেও আমার বাচ্চা আমার চাই। রুহি সিরহানের কথা শুনে কান্না ভেজা চোখে তার দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলছে, এত বছর পর দেখা মেয়র সাহেব, একবারের জন্য জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি? আপনি শুধু আপনার বাচ্চার কথাই বলে যাচ্ছেন। আপনার কাছে আমি শুধু বাচ্চা জন্ম দেওয়ার মেশিন ছাড়া কিছুই নই। 5 বছর আগেও ঠিক বাচ্চার দাবি নিয়ে এসেছিলেন, আর আজও আমাকে জেলে পাঠাতেও আপনার বাধবে না। আমি কি এতটা অযোগ্য বস্তু আপনার জন্য? রুহির চোখের দিকে তাকিয়ে সিরহান যেন ওর মনের কথা বুঝতে পারল। সেও মনে মনে বলে থাকে, আমি জানি তুমি কত হার্ড হয়েছে আমার কথায়, কিন্তু আমার এছাড়া উপায় ছিল না। আমার তোমাদের দুজনকেই চাই। এক হারিয়ে খুঁজে পেয়েছি, আর কোথাও যেতে দিব না। প্লিজ আমাকে মাফ করে দাও। আই এম সরি মহারানী। রুহির ওর দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, এই ভুল করতে যাবেন না। আপনি আমার সাথে জিতবেন না। ও ছোট বাচ্চা, আদালত ওকে আমাকেই দিবে। মানি ইজ পাওয়ার সুইটহার্ট। পুরো পৃথিবীকে দেখাবো যে আমি আমার বাচ্চার জন্য ঠিক কী করতে পারি। রুহিও পাল্টা জবাব দিয়ে বলে, আই হ্যাভ অলসো মানি। আমিও দেখে নেব আপনি কিভাবে ওকে আমার থেকে কেড়ে নেন। ও
ওকে আমি এমন জায়গায় রাখবো যেন আপনি ওকে কেন ওর ছায়াও খুঁজে না পান। ইটস মাই প্রমিস। রুহিকে ছেড়ে দিয়ে একটু বাঁকা হেসে বলে, সরি মাই মিসেস, পৃথিবীর যে প্রান্তেই তুমি ওকে রাখো না কেন আমার থেকে লুকিয়ে রাখতে পারবে না। হঠাৎ করে রুহি খুব মেজাজ হারালো, চিৎকার দিয়ে বলল, আপনি কখনো আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিতে পারবেন না। আপনি তা পারবেন না। নিতে হলে আমার লাশের ওপর দিয়ে নিতে হবে। এতদিন কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, কোথায় ছিলেন যখন আমি প্রেগন্যান্সির সময় রাতের পর রাত আপনার সঙ্গ পাওয়ার জন্য কেঁদেছি? এই চোখের জল মোছার জন্য তো তখন কেউ ছিল না। ওই সময় মেয়েরা তার স্বামীকে চায়, আর আমি সারাদিন কাজ করে রাতের বেলায় গুমড়ে মরতাম। আপনার কথা ভেবে কত যে চোখের পানি ঝরেছে তা শুধুই এক আল্লাহই জানে। তখন কোথায় ছিলেন? আপনি তো সুখেই ছিলেন। এখানে ওখানেও আমার খোঁজ নিয়েছেন, একবারও জানতে চেয়েছেন আমি কেমন আছি? আপনি শুধু সবসময় নিজের স্বার্থটা দেখেছেন। অপরদিকে মানুষটা যে আপনার জন্য আজ এতগুলো বছর ধরে কষ্ট পাচ্ছে তার একবারও রেখেছেন খোঁজ? আপনি এত স্বার্থপর কেন মেয়র সাহেব? বলেই কান্নায় ভেঙে পড়ে ফ্লোরে বসে পড়ে। সিরহানও আর কিছু বলে না, চোখের পানিটা আড়াল করার জন্য পিছনের দিকে ঘুরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর রুহির সামনে হাঁটু ভেঙে বসে ওর হাতে হাত রেখে বলে, 5 বছর আগে বলেছিলাম। রুহি আজকে আবারও বলছে আমাকে ক্ষমা করে দাও। তুমি ছাড়া, তোমরা ছাড়া আমি ভালো নেই। এতদিনে একটা দিন রাতও নেই যে তোমার কথা আমার মনে পড়েনি। তুমি আমার বাম পাজরের হাড় দিয়ে তৈরি। আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি। সেই স্কুল থেকে তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো তোমার সামনে এক্সপোজ করতে পারিনি। তুমি ছাড়া বুকের এই বাঁ পাশের যন্ত্রটাই খুব ব্যথা করে। এই ব্যথা সবার জন্য কোনো কার্ডিওলজিস্ট এই পৃথিবীতে নেই। মাই ওয়াইফ ইজ মাই ডক্টর মহারানী। প্লিজ ছেড়ে যেও না রুহি, বাঁচতে পারবো না। ভেতরে রক্তক্ষরণ যদি তোমাকে দেখাতে পারতাম তাহলে হয়তো বিশ্বাস করতে। তুমি ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। প্লিজ কাম ব্যাক ইন মাই লাইফ। আমার পুরো পরিবার তোমার অপেক্ষায় আছে। আমরা আবার নতুন করে সব শুরু করব। এত বছর সব খারাপ কোনো স্বপ্ন ভেবে ভুলে যাব। আমাকে আমার মেয়ের থেকে আলাদা করো না রুহি। আমি মরে যাব তোমাকে ছাড়া, আমার মেয়েকে ছাড়া। এত মানুষের মধ্যে থাকলেও দিন শেষে আমি একা রুহি। রুহি কি বলবে ভেবে পায় না। সিরহান চেহারা দেখে বোঝা যাচ্ছে সে কেমন আছে, কিন্তু পুরনো কথাগুলো বারবার মনে পড়ে, তাই সে সিরহানের হাত ছেড়ে দেয়। প্লিজ সিরহান, আমাকে যেতে দিন। আমার মেয়ে একা আছে। শি ইজ অলসো মাই ডটার। প্লিজ রুহি, আমার থেকে ওকে আলাদা করো না। কান্না করতে করতে রুহি আবার বলল, আমি পিছনের কিছু ভুলতে পারছি না সিরহান। অতীত আমায় পিছু ছাড়ছে না। প্লিজ আমাকে জোর করবেন না। এভাবে বলো না প্লিজ। আমি কথা দিচ্ছি আমি সব ঠিক করে দেব। আমার জীবন দিয়ে হলেও সব আগের মতো করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু তবু প্লিজ আমাকে ছেড়ে যেও না। তোমরা আবার হারিয়ে গেলে আমি বাঁচতে পারবো না। অতীতের সব ভুল আমি শুধরে নিতে চাই। সিরহানের কথা শুনে রুহি আবারও কান্নায় ভেঙে পড়ে। সিরহান বুঝতে পারে রুহি তার কথায় বিশ্বাস খুঁজে পাচ্ছে, তাই আবার বলতে শুরু করে, প্লিজ ট্রাস্ট মি। আমি আগের বছরগুলো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আগামীর দিনগুলো আরও বেশি সুন্দর করার চেষ্টা করব। প্লিজ রুহি, ফিরে চলো। রুহি উঠে দাঁড়িয়ে বলে, মাফ করবেন আপনি, এ জীবনে আর আমাদের এক হওয়া সম্ভব না। বলেই চলে যেতে নিলে সিরহান হাত ধরে বাধা দেয়। একদিন তোমার থেকে অনেক দূরে চলে যাব, তখন হাজারো চাইলেও তুমি আমাকে পাবে না। আল্লাহ হাফেজ। বলেই ওর হাত ছেড়ে দিল। রুহি কয়েক পলক তার দিকে তাকিয়ে চোখ মুছে চলে গেল। সিরহান চুল খামছে ধরে সোফায় বসে পড়ল। রুহি চলে যাওয়ার কিছুক্ষণ পর সে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। রুহি বাসায় এসে নিজেকে সামলে স্নিগ্ধার সাথে গল্প করতে লাগলো আর তাকে খাইয়ে দিতে লাগলো। টিভিতে চ্যানেল ঘোরাতে ঘোরাতে একটা নিউজের চ্যানেলে এসে চোখ আটকে গেল। নিউজটা দেখে রুহির হাত পা কাঁপতে কাঁপতে স্নিগ্ধার খাবার পড়ে যায়। পুরো লাইভ টেলিকাস্ট হচ্ছে। মেশিন দিয়ে সিরহানের গাড়িটা উপরে তোলা হচ্ছে। এর মধ্যে সিরহানও আছে, তবে তার কোনো সেন্স নেই। হাজার হাজার মানুষ ওখানে ভরে গেছে। এরপর তাকে উঠিয়ে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নেওয়া হলো। অ্যাক্সিডেন্টের সময় যারা উপস্থিত ছিল তাদের সকলের মতে সিরহান খুব বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল এবং বিপরীত দিক থেকে আসা মালবাহী বড় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে। প্রথম কেউ বুঝতে পারছিল না কে হতে পারে, কিন্তু একজন গাড়িটা উল্টে পড়ার সময় সিরহানের মুখটা দেখে নেয়।
তারপর থেকে সব জায়গায় খবরটা ছড়িয়ে পড়ে। রুহি কি করবে বুঝতে পারছে না। ভেতর থেকে শুধু কান্না আসছে। বারবার তার মন একটা কথাই বলছে, আর সেটা হলো তার জন্যই সিরহানের আজ এ অবস্থা। সে তখন যদি ওভাবে না আসতো তাহলে এমন হতো না। মনে মনে নিজেকে কয়েকবার খুনি বলতেও দ্বিধা করল না। নীলা ওর ব্যাপারটা কিছু বুঝতে পেরেছে। স্নিগ্ধাকে বিভিন্ন টয় দিয়ে অন্য রুমে পাঠিয়ে দেয়। তারপর রুহির কাছে এসে বলে, আপু, আপনি এমন করছেন কেন? আপনি কি তাকে চেনেন? রুহি কান্না ভেজা কণ্ঠে বলে, উনি স্নিগ্ধার বাবা নীলা। উনি আমার জন্য এমন করেছে। আমি এসবের জন্য দায়ী। আমি ওনাকে খুন করেছি নীলা। ওর কথা শুনে নীলা চমকে উঠল। চমকাচমকি বাদ দিয়ে রুহিকে বলল, আপনাদের মধ্যে কি হয়েছে তা আমি জানি না, কিন্তু বড় কিছু হয়েছে বুঝতে পারছি। তাই আপনাকে বলছি, স্নিগ্ধাকে নিয়ে আপনার ওনার কাছে যাওয়া উচিত। এখনও আপনি যদি ইগো নিয়ে থাকেন তাহলে আপনাদেরই বেশি ক্ষতি। নীলের কথা শুনে রুহি উঠে দাঁড়ালো। সে ঠিক করলো স্নিগ্ধাকে নিয়েই ওখানে যাবে। অনেক কথা উঠবে কিন্তু সব সামলে নিতে পারবে। তাই তারা এক কাপড়ে বাসা থেকে 3 জন বেরিয়ে গেল। বড় প্রাইভেট হসপিটালের ভিআইপি ক্যাবিনে সিরহান আছে। পরিবারের লোক, ডাক্তার, নার্স ছাড়া কেউ ওখানে যেতে পারে না। তার দলের লোকেদের ধারণা বিরোধী দল ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিয়েছে। তাই ভিআইপি পুরো এরিয়া নিরাপত্তা বাহিনী দিয়ে ঘেরাও করা। বাহিরের সংবাদ কর্মীদের উপচে পড়া ভিড়। প্রতি মুহূর্তের আপডেট তারা চায়। সিরহানের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ভিআইপি এরিয়ার গেটের সামনে রুহিরা দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের কোনোভাবেই ভিতরে যেতে দিচ্ছে না। রুহির কান্নাকাটিতে লাভ হচ্ছে না। রুহি বারবার বলছে, প্লিজ লিভ মি, শি ইজ মাই হাজব্যান্ড। কিন্তু পুলিশ তা নিয়ে ঠাট্টা করছে। স্নিগ্ধা ভয়ে নীলার সাথে সিটিয়ে আছে। তখন ওখান থেকে একজন সিয়ামকে ফোন করে সবটা বলে। সিয়াম সিরহানের কাছে ছিল। ফোন পেয়ে দৌড়ে চলে আসে। মনে মনে ভাবে, এখন যদি কেউ তামাশা করে তাহলে তাকে কঠিন শাস্তি দেবে। রুহির পুলিশগুলোর হাত পা ধরার মতো অবস্থা। সিয়ামের এ সময় রুহিকে দেখে হতবাক হয়ে আছে। সে যে বিশ্বাসই করতে পারছে না রুহিকে এ সময় দেখবে এখানে। সিয়ামকে দেখে রুহি কান্নায় ভেঙে পড়ে, বলতে থাকে, ভাইয়া প্লিজ আমাকে নিয়ে চলুন, আমি ওনার কাছে যেতে চাই। প্লিজ আমাকে দূরে রাখবেন না, উনি আমার জন্য এমন করেছে। বলেই রুহি হাত জোর করে কাঁদতে থাকে। সিয়ামের চোখ দিয়ে পানি চলে আসে। হাত দিয়ে গার্ডদের ওদের ছাড়তে বলে। রুহি ভেতরে গিয়ে সিয়ামের দিকে কৃতজ্ঞতার চোখে তাকিয়ে কাঁদে। সিয়ামের চোখেও পানি। রুহি সিয়ামকে স্নিগ্ধাকে দেখায়। সিয়ামও বুঝতে পারে। স্নিগ্ধাকে কোলে নিয়ে কাঁদতে থাকে। সারা মুখে আদরের চুমুতে ভরিয়ে দেয়। কেমন আছো সোনামা আমার? গুড। তুমি কে? আমি তোমার চাচ্চু। খুশিতে লাফ দিয়ে বলে, সত্যি? তাহলে বাবা কোথায়? সিয়ামের চোখ দিয়েও শুধু পানি পড়তে থাকে। কিছু না বলে রুহিকে ইশারা দিয়ে তার পিছু আসতে বলে। কিছু দূর যেতেই নিজের আপনজন সবাইকে দেখতে পায় সিরহানের বাবা। ডাক্তারকে চিৎকার করে বলছে, যত টাকা লাগে দেব, কিন্তু আমার ছেলেকে সুস্থ চাই। ডাক্তার তাকে বোঝাচ্ছে, টাকা থাকলেই সব হয় না। তাহলে ধনীরা মারা যেত না। ওনার বাঁচার আশা শতকরা 50%। আপনাকে প্লিজ এভাবে কান্নাকাটি না করে আল্লাহকে ডাকুন। বলে সে চলে গেল। সিয়াম স্নিগ্ধাকে কোলে নিয়ে ওদের সবার কাছে গেল। আর রুহি ওই দূরেই দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। সামনে আগানোর সাহস পাচ্ছে না, আর না পারছে কারো মুখোমুখি হতে। তাই ওখানে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। চোখের পানি যেন কিছুতেই থামছে না। বারবার আল্লাহর কাছে বলছে, আমার আয়ু দিয়ে হলেও তাকে বাঁচিয়ে দাও মাবুদ। এ জীবনে আর কখনো তোমার কাছে কিছু চেয়ে হাত পাতব না। কিন্তু তার দোয়া খোদার ওই আরশ অবধি পৌঁছেছে নাকি তা তো বুঝতে পারল না। আবার মনে মনে নিজেকে দোষ দিচ্ছে। সে একজন গুনাহগার স্ত্রী, তার দোয়া কি খোদা কবুল করবে? কখনো না। সে তো চরম পাপী, স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তাহলে খোদা তাআলা তার কথা কেন শুনবে? সিয়াম স্নিগ্ধাকে নিয়ে প্রথমে মাহমুদের কাছে যায়। মাহমুদা খানও কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে সিয়ামের দিকে তাকায়। সিয়াম ইশারায় তাকে রুহিকে দেখায়। তারপর আবার স্নিগ্ধাকে দেখে। স্নিগ্ধাকে সাথে সাথে কোলে নিয়ে হাউমাউ করে কেঁদে দেয়। আমার দাদু, আমার সোনা, কোথায় ছিলি তুমি এতদিন? আমার কথা কি মনে পড়ে না? স্নিগ্ধা কাঁদো কাঁদো মুখ নিয়ে সিয়ামের দিকে তাকাতেই সে বুঝে যায়। ওর মাথায় হাত দিয়ে বলে, তোমার দাদুমা, গ্র্যান্ডমাদার। তখন স্নিগ্ধা বুঝতে পারে। সেও মাহমুদা খালামকে জড়িয়ে ধরে তার নরম ঠোঁট দিয়ে মাহমুদার 2 গালে চুমু খায়।
তারপর বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দেয়। জুহি দৌড়ে গিয়ে রুহিকে জড়িয়ে ধরে। রুহি হকচকিয়ে গেলেও পরে বুঝতে পারে এবং সেও জড়িয়ে কাঁদে। দুই বোনকে কেউ থামাতে যায় না। তারপর পরিবারের সবার কাছে যায়, কিন্তু রুহি কথা বলে না, নিচের দিকে তাকিয়ে চোখের পানি বিসর্জন দিচ্ছে। সারিন তার কাছে যায়নি, খুব রাগ তার রুহির ওপর। এইভাবে সে এতগুলো মানুষের খুশি কেড়ে নিয়েছে, তার ভাইকে এত বছর কষ্টে রেখেছে, তাকে তো আর এত সহজে ক্ষমা করা যাবে না। তাই সে দূরে দাঁড়িয়ে থাকে। এতক্ষণে ডাক্তার চলে আসে, একটা অপারেশনের দরকার হয়েছে। আঘাত আর ক্ষত খুবই ভালোভাবে ছিল, মাথায় আঘাতটা খুবই গুরুতর, জ্ঞান না কমায় যেতে পারে বা মারা যেতে পারে যে কোনো সময়। এসব বলে ওখান থেকে চলে গেল। রুহি তখন বিড়বিড় করে বলল, আমার জন্য ওনার এই অবস্থা। আমি ওনাকে মৃত্যুর মুখে দিয়েছি। খোদা যেন আমাকে অনেক খারাপ মৃত্যু দেয়। আমি আমার স্বামীর খুনি। রুহির এসব কথা সিয়াম শুনে নেয়। ওর দিকে তাকাতে দেখল রুহি আস্তে আস্তে ঢলে পড়ছে। সিয়াম ধরার আগে সে পড়ে যায় এবং জোরে মাথায় বাড়ি খায়। সাথে সাথে রক্ত গড়িয়ে পড়তে থাকে। আর এই রক্ত পড়ার সুযোগ পেয়ে কম পড়েনি। স্নিগ্ধা মায়ের এই অবস্থা দেখে মাম্মাম বলে জোরে চিৎকার দেয়। মাহমুদের কোলে অজ্ঞান হয়ে ঢলে পড়ে। ডাক্তাররা এসে রুহিকে নিয়ে যায় আর স্নিগ্ধাকে স্যালাইন দেয়। পুরো পরিবারের শোকের ছায়া নেমে আসে। একদিন পর রুহির জ্ঞান ফিরেছে, কারোর সাথে কথা বলেনি। মুনমুন খান এসে কথা বলতে চেয়েছে, কিন্তু সে নিজেই শুধু বিভিন্ন কথা বলেছে। রুহি একটা কথা বলেনি, একবারের জন্য স্নিগ্ধার কথা জিজ্ঞেস করেনি। ডাক্তাররা চেক আপ করে গেছে, নার্স আর বাড়ির সকলকে বিভিন্ন উপদেশ দিয়ে গেছে, কিন্তু এসবে রুহির কোনো আগ্রহ ছিল না। সবাই কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর সেও কেবিনের বাইরে পা রাখে। মুখটা কেমন থমথমে। নার্স বারবার নিষেধ করছে কিন্তু থামেনি। সিয়াম আর জুহি আসতেছিল, তারাও অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে কারোর সাথে কোনো কথা বলেনি। সোজা আইসিইউর দিকে চলে গেছে, কিন্তু তাকে কিছুতেই ভেতরে অ্যালাউ করবে না। রুহি আর কি আর সেসব কথা শোনে, সে নিজের মতো যেতে নেয়। তারপর তাকে বাধা দেয়, কিন্তু কারোর সাথে কোনো কথা বলেনি। তখন সিয়াম এসে ওনাদের বুঝিয়ে রুহিকে ভেতরে যেতে দেয়। রুহিও ধীর পায়ে ভিতরে প্রবেশ করে। আইসিইউর ভেতরে প্রবেশ করলে যে কারো ভয়ে হাত পা ঠান্ডা হবে, কিন্তু রুহির ভেতরে তেমন কিচ্ছু হচ্ছে না। নার্স ওকে সিরহানের কাছে নিয়ে যায়। 72 ঘন্টা না হওয়া অবধি সিরহানের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। রুহি ধীর পায়ে হেঁটে গিয়ে সিরহানের পায়ের কাছে এক টুলে বসে। কাঁপা কাঁপা হাতে সিরহানের হাতে হাত দিয়ে তার মাথায় ঠেকায় মাথা। তারপর বলতে থাকে, আপনার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই আমার, তারপরও বলছি আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমার আপনাকে খুব প্রয়োজন সিরহান, আপনি ছাড়া কারো ভালোবাসা পাইনি কোনো দিন। একদিন হঠাৎ করে আমার জীবনে এসে ভালোবাসায় রাঙিয়ে দিয়ে আবার চলে যেতে পারেন না আপনি। আমি যে ভুল করেছি তার হয়তো কোনো ক্ষমা হবে না, শুধু একবার ফিরে আসুন প্লিজ। আমার আর কিচ্ছু চাই না, কখনো আপনার থেকে দূরে যাব না, কথা দিচ্ছি আমি। আমরা আবার প্রথম থেকে সব শুরু করব সিরহান। আপনার মেয়ের আপনাকে খুব প্রয়োজন, সে আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার ভয়তে কিছু বলতে পারে না। প্রতিদিন আপনার নামে চিঠি লেখে, লুকিয়ে লুকিয়ে সেগুলো আবার পড়েও। ও আমার কাছে থাকলেও আপনাকে আমার থেকে বেশি ভালোবাসে, প্লিজ ওর কাছে আমাকে খুনি করে দিবেন না। আমি জীবনে কোনোদিন ওর সামনে দাঁড়াতে পারবো না, প্লিজ সিরহান ফিরে আসুন। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কথাগুলো বলে সিরহানের পা ধরে কাঁদতে থাকে। ভেতরে থাকা নার্সের চোখ দিয়েও পানি পড়তে থাকে। এভাবে কিছুক্ষণ থাকার পর সিয়াম এসে ওকে তোলে, নয়তো আজকে সারাদিন ওখানে কাটিয়ে দিত। সিয়ামকে বলে, ওনাকে উঠতে বলুন ভাইয়া, আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। আল্লাহ যেন ওনার আগে আমাকে নিয়ে যায়, আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না। এসব আবল তাবল বকতে বকতে আইসিইউর বাইরে যায়। জুহি ওকে ধরে একটা সিটে বসে, তারপর বলে, আপু তুমি কিছু খাওনি কালকে থেকে, ডাক্তার তোমাকে এখন খেতে বলেছে। আমাকে একটু বিষ দিতে পারবি জুহি? কেমন বিষণ্ণ গলায় রুহির বলা কথাটায় জুহির ভেতরটায় কেমন কামড় দিয়ে উঠল। হঠাৎ গালে ঠাস করে থাপ্পড় পড়ায় রুহি উপরে তাকিয়ে দেখে সারিন দাঁড়িয়ে আছে। তারপর উঠে দাঁড়া করিয়ে আবার একটা থাপ্পড় দেয়। জুহি সারিনকে থামিয়ে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছো তুমি? হ্যাঁ মাথায় খারাপ হয়ে গেছে, তোমার বোন আমাদের সকলের ভালো থাকা কেড়ে নিয়েছে। কি দোষ ছিল আমার ভাইয়ের? কি দোষ ছিল ওর জন্য এতগুলো বছর ধরে কষ্ট পেয়েছে, কিন্তু তাতেও ম্যাডামের কিছু যায় আসে না।
সে তো এখন অনেক বড় মাপের মানুষ হয়েছে, তাই না? কিছু না জেনে কিছু না বুঝেও ভাইকে অপরাধী করে সংসারটা সব শেষ করে দিয়ে চলে গেছে। আরে তুই জানিস কিছু? তোর ভাই এই 5 বছর সব কিছু দিয়ে দূরে ছিল, হাসতে ভুলে গেছে, ঠিক মতো খায় না, ঘুমায় না, তোমার রুমটা অবধিও ছেড়েছে, নিজের বাড়িতে গেস্ট রুমে থাকেও, কখন বাসা থেকে যায় কখন আসে কেউ জানে না, তোকে ভুলতে থাকতে নিজেকে বিজি রাখতে মাল্টিন্যাশনাল কোম্পানি তৈরি করেছে, কিন্তু তারপরও পারেনি। কালকে আবারও তোকে দেখে সবটা ভুলে গিয়েছিল, তোকে নিয়ে বাচ্চার আকুতি করেছিল, কিন্তু তুই তো সেই তোর ইগো নিয়ে আসিস, তাই না? কারো ফিলিংসের তোর কোনো মূল্য নেই। কেউ তোর জন্য বাঁচলে বা কেউ তোর জন্য মরলো তাতে তোর কিছু যায় আসে না। চলে যা, তুই কেন এসেছিস এখানে? এত বছর যখন ও তোকে ছাড়া বাঁচতে পেরেছে, এখনও পারবে। আমাদের কারো তোর দরকার নেই। তোর এই ইগোর জন্য বেচারা স্নিগ্ধা মেয়েটা কষ্ট পাচ্ছে। কি দরকার ছিল ওকে জন্ম দেওয়ার? জন্মের আগে ওকে মেরে ফেলতি, তাহলে তোদের সব ঝামেলা মিটে যেত। তখন এসে সিএম সারিনকে থামিয়ে বলে, মাথা ঠিক আছে তোর? কি বলছিস? ছেড়ে দে ভাইয়া, ও এসবেরই যোগ্য। অহংকারে ও মানুষ থেকে অমানুষে পরিণত হয়েছে। কালকে সব ঘটনা আমি জানি, আসিফ আমাকে সব বলেছে। ওর কাছে ভাইয়ের করা মিনতি সবই সে দেখেছে আর আমাকে বলেছে, আর ও এখন এসেছে একটু চোখের জল ফেলতে। এসব কথা বলে সারিন কাঁদতে থাকে। শুভ্র ওকে ধরে বলে, প্লিজ থামো, তুমি এত হাইপার হয়েও না, পরে অসুস্থ হয়ে পড়বে। জুহিও রুহিকে আবার কাছে নিয়ে বসায়। তখনই মাহমুদা রুহির পাশে এসে বলে, তোমাদের এই অবস্থার জন্য আমি দায়ী মা, আমার ক্ষমা চাওয়ার মতো মুখ নেই। সে আমি বলছি, আমার ছেলেটা তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। তুমি ওর কাছে একবার ওর জানটা চাইলেও হাসতে হাসতে সব কিছু দিয়ে দিবে। এতদিন তোমাকে সবটা বলার সুযোগ ছিল না, কিন্তু আজকে তোমাকে সব বলছি। আমি সিরহানকে ফোর্স করেছিলাম মৃদুলাকে বিয়ে করতে। ও যদি মৃদুলাকে না বিয়ে করে তাহলে আমি সাথে সাথে সুইসাইড করব। এমনকি বিষ আমি তখন হাতে নিয়েছিলাম। ও যেমন তোমাকেও ভালোবাসতো ঠিক আমাকেও ভালোবাসতো, তাই আমি এমন একটা কথা বলাতে ও দিশেহারা হয়ে যায় আর ও রাজি হয়ে যায়। আর ওদিকে মৃদুলা আর মুক্তার সেদিন পার্টিতে একটা ছেলেকে হায়ার করে যাতে তোমাকে সিরহানের কাছে খারাপ বানাতে পারে। ওই ছেলেকে আর তোমাকে এক রুমে বন্দি করে আর তোমার সাথে অসভ্যতমি করতে বলে। ও তোমার সাথে একটু বেশি খারাপ আচরণ করে এবং যখন তোমাকে সবাই দোষারোপ করতে থাকে তখন ও শুধু তোমার অপেক্ষায় ছিল কখন তুমি কিছু বলবে, কিন্তু তুমি কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যাও। কিন্তু যদি তুমি কিছু বলতে তাহলে কারো সাধ্য ছিল না তোমাকে কিছু বলার। তখন শুভ্র বলে, শুধু এগুলোই করেনি, তোমার জন্য 3জনকে নিজে খুন করেছে। প্রথম তোমাকে মলেস্ট করে স্কুলে সেই সাচিন স্যার, দ্বিতীয় তোমার মেডিসিনের ফর্মুলা, তোমাকে মেরে নিয়ে যেতে চাওয়া চায়নার একজন স্পাই, তৃতীয় তোমার সাথে পার্টিতে অসভ্যতামি করা ওই ছেলেটা। এই 3জনকেই ও খুব ভয়ানক মৃত্যু উপহার দিয়েছে। আরও একজন লিস্টে আছে, কিন্তু সেটাকে আমরা কেউ জানি না। এত কিছুর পরও তুমি বলবে ও তোমাকে ভালোবাসে না, শুধু বাচ্চার জন্য তোমাকে চায়, তাহলে তুমি ভুল। তুমি ওর কাছে ঠিক কী তা তুমি নিজেও জানো না। সবার কথা শুনে রুহি উঠে দাঁড়ালো, আস্তে আস্তে হেঁটে যাওয়া শুরু করলে। পথে বাধা দিয়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? তুমি অসুস্থ ভুলে গেছো? তুমি এমন পাগলামি করলে স্নিগ্ধাকে কে সামলাবে? আমি অনেক কষ্টে ওকে ঠান্ডা করে এখানে এসেছি, প্লিজ বাড়িতে চলো তুমি। রুহি হাত দিয়ে ওকে সরিয়ে দিয়ে সামনে হাঁটতে থাকে। চোখে এখন কোনো পানির ছিটে ফোটাও নেই, স্বাভাবিক মানুষের মতো হাঁটতে থাকে। জুহি আবার বাধা দিলে সিয়াম ওকে আটকায়, তারপর রুহি চলে যায়। নীলাও তারপর ওর পিছু পিছু যায়, সবাইকে বলে যায় স্নিগ্ধাকে দেখে রাখতে।